আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব, এই প্রসঙ্গটির সঙ্গে আমাদের শৈশবের একটি বিখ্যাত কবিতা কাঠবিড়ালি, কবি কাজী নজরুল ইসলামের। সেই কাঠবিড়ালি যে কবিতার সারমর্ম, এই সারমর্মের আমি মিল খুঁজে পাচ্ছি। আপনাদের সবারই হয়তো মনে আছে যে কাঠবিড়ালিকে উদ্দেশ্য করে খুকি কি বলছে, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, ইত্যাদি কথাবার্তা, মানে তার সঙ্গে একটা খাতির করার চেষ্টা করছে। তো খাতির করার চেষ্টা হলো যে কাঠবিড়ালি গাছে উঠে মজা করে পাকা পাকা পেয়ারা খাচ্ছে। তো খুকি যে ছোট শিশু, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। তো তার খুব শখ হচ্ছে যে সে সেই পেয়ারা খাবে, কিন্তু গাছে ওঠার সামর্থ্য তো তার নেই, আশেপাশে কেউ তাকে পেরে দিচ্ছে না। কিন্তু সে আশা করছে যে কাঠবিড়ালিটি তাকে একটু পেয়ারা দেবে, একটা পেয়ারা সে সেই খুকিকে দেবে। কিন্তু কাঠবিড়ালি তো সেটা দিচ্ছে না, না দেওয়ার কারণে খুকি একসময় রাগ হয়ে যায়। রাগ হয়ে সে বলে যে তুমি আমাকে যে পেয়ারা দিচ্ছ না, তো এই কারণে তুমি খুব স্বার্থপর, তোমার কুড়োকুষ্টি হবে, তোমার পেটে পিলে হবে, এই আমাকে দেখিয়ে দেখে খাচ্ছ, আমার যে নজর তোমার দিকে যাবে, তো এতে তোমার পেটের অসুখ হবে, ইত্যাদি ইত্যাদি। এবং ছোটবেলায় আমরা এই কবিতা পড়তাম এবং আজও স্মৃতিতে রোমন্থন করি। এবং একটি শিশু মনের যে চিন্তা চেতনা, তার যে কল্পনা, প্রকৃতির সঙ্গে তার যে সম্পর্ক এবং প্রকৃতির এবং পারিপার্শ্বিক যে অবস্থা, প্রকৃতির এবং পারিপার্শ্বিক যে অবস্থা, এটি শিশুর মনে, অবোধ শিশুর মনে কি ধরনের যে প্রতিক্রিয়া তৈরি হয়, সেটি নিয়ে আলোচনা করব না। আলোচনা করব যে ঠিক সেই রকম ভাবি এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড শেখ হাসিনা বিরোধী যারা রয়েছেন তাদেরকে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে। তাদের সারা শরীরে নানা রকম অ্যালার্জি তৈরি করে ফেলেছে। শেখ হাসিনার কর্মকাণ্ড, কথাবার্তা, আচরণ, এগুলো বেসিক্যালি এবং প্র্যাকটিক্যালি শেখ হাসিনার যারা প্রতিপক্ষ রয়েছেন তাদেরকে কতটা ক্ষতি করেছে বা করে চলেছে তা আমি বলতে পারবো না। তবে তার বিরোধীদের মনোজগতে, মস্তিষ্কে, শরীরে যে জ্বালা তৈরি করেছে, প্রদাহ তৈরি করেছে, যে চুলকানি তৈরি করেছে, যে খাউজানি তৈরি করেছে, যে অ্যালার্জি তৈরি করেছে, যে অ্যাজমা তৈরি করেছে তাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসে, এটি রীতিমতো ভয়ঙ্কর। এবং সেটি শেখ হাসিনা করছেন অনেকটা ইচ্ছা করে। শেখ হাসিনা জানেন যে তিনি কি করছেন। এর কারণ হলো তিনি যখন বাংলাদেশে ছিলেন তার অনেক কথাবার্তায় রাজনীতির অঙ্গন বেশ উত্তেজিত হতো। তিনি অনেক সময় তার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলতেন, অশ্রাব্য কথা বলতেন, সেখানে খিস্তি থাকতো, খেয়েও থাকতো, এবং যাকে বলা হয় অনেক সময় ভব্যতা, স্বাভাবিক যে সৌজন্যতা, এটার কোনো বালাই থাকতো না। প্রতিপক্ষ উত্তেজিত হতো, লজ্জিত হতো, আর তার দলের মধ্যে যে সকল সুশীল ছিলেন, সভ্য ছিলেন, তারা লজ্জা পেতেন। তো অনেকে বলতেন যে আপনি এই ধরনের কথাবার্তা কেন বলেন। তো তিনি বলতেন যে কয়েকটি কারণ বলতেন। যে প্রথম কারণ হলো যে আমি যদি না বলি তাহলে এগুলো তো মিডিয়াতে আসবে না, তোমাদের কোনো কথা তো মিডিয়া আসে না, তা আমি এই কথাগুলো মিডিয়াতে বলি। দুই নম্বর হলো যে এভাবে কেন বলি বা এই ল্যাঙ্গুয়েজে কেন বলি। এর কারণটা হলো যে আমাদের দেশের যে মানুষ, তারা উপরে উপরে সাধুতা দেখায়, কিন্তু প্রায় সবাই ঝগড়াঝাটি পছন্দ করে, তারা খিস্তি খেয়েও পছন্দ করে, এবং অন্যের যে কি ত্রুটি রয়েছে সেই ত্রুটি সত্য হোক মিথ্যা হোক, এই সংক্রান্ত গীবত, যেটিকে আমরা কুটনামি বলি, সেই কুটনামি তারা কান পেতে পেতে শুনবে। অমুকের সঙ্গে তমুকের কি সম্পর্ক, অমুকের টাকা পেল কিভাবে, রাঙ্গাচূড়া কিভাবে ছাগল চুরি করে, কিংবা ওই যে অমুক বাড়িতে যে একটা প্রবাসী সুন্দরী বউ থাকে, রাতে তার ঘরে কে যায়। এই ঘটনাগুলো জানার জন্য
আমাদের দেশের মানুষের যে আগ্রহ উদ্দীপনা, এটা এর চেয়ে আর আগ্রহ উদ্দীপনা নেই। ফলে আপনি যদি এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কোনো কথা বলেন, সেটিও শোনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়াবে। এবং আপনার রেফারেন্সে যে কোনো একটা বাজে কথা আপনি ছড়িয়ে দেন যে অমুক গণেশ এরকম গভীর রাতে সে টাকলু গণেশ অমুক হোটেলে গিয়ে তমুকের সঙ্গে তারা সেই অপকর্ম যখন করছিল ধরা পড়েছে জনগণের হাতে এবং গণপিটুনি খেয়েছে, আর তার ভিডিও ফুটেজ তার কাছে আছে। দেখবেন যে বেশিরভাগ লোক বলবে যাচ্ছে দেখি এটা কি হলো, বা উপরে উপরে হয়তো কেউ ভদ্রতা করে আপনাকে ভর্ৎসনা জানাবে, কিন্তু মনে মনে বলবে ইস যদি একটু দেখতে পেতাম তাহলে কেমন হতো। তা আমাদের যে মন এবং মস্তিষ্কের মধ্যে যে অশ্লীলতা রয়েছে, অশ্রাব্যতা রয়েছে, অন্যের গোপন প্রণয় জানার এবং অন্যকে হেয় করার যে অভিলাষ রয়েছে, সেটি আমরা শুনতে চাই। এবং আপনি এটা দেখবেন যে আমাদের যে গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার যে চরিত্র, মন এবং মানসিকতা, সেখানে ধরুন দুটো গ্রামবাসীর মধ্যে মারামারি হচ্ছে, আশেপাশে 3 গ্রামের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে। দুটো পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে, দুটো মহিলার মধ্যে ঝগড়া হচ্ছে, দুটো পুরুষের মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়া ফেরানোর পরিবর্তে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমনকি স্কুলগামী দুটো ছেলে বা দুটো মেয়ে, তারা সেই ধরুন প্রাথমিকে ক্লাস 3-তে পড়ে বা 4-এ পড়ে, তো তারা ঝগড়া করছে, একে অপরের জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এই ওর চুল ধরে একদম শুয়ে ফেলছে, একেবারে অনেক সময় উলঙ্গ করে ফেলছে, ন্যাংটা হয়ে সেই ঝগড়া করছে। আর অনেক বড় বড় মানুষ সেই ঝগড়া ফেরানোর পরিবর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর কে জিতে, হ্যাঁ, বা আরো 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 মারো, আরো মারো, আরো ধরো, এরকম যাকে বলা হয় দৃশ্য আমরা যে 70-এর দশকে 80-র দশকে দেখেছি গ্রাম বাংলা, এটা এখনো কিন্তু বন্ধ হয়নি। এই হলো বাস্তবতা। তো এই যে মানুষের যে মন এবং মননে এই অভ্যাসটি রয়েছে, সেই অভ্যাসটি শেখ হাসিনা জানতেন। আর জানার কারণে কি হলো, তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ, সেটা নারী হোক পুরুষ হোক, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তাদের দুর্নীতি, তাদের অনিয়ম, তাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়ে তিনি যেভাবে প্রকাশ্যে খোঁটা দিতেন, এবং সেই খোঁটা শুনে তার যে আশেপাশে যারা লোকজন রয়েছে তারা কিন্তু খুব মজা পেতেন, আর বাইরে যারা লোকজন আছে তারা কিন্তু সেটা ওন করতেন, এবং সেটা সত্য হোক মিথ্যা হোক এটা ওন করতেন, এবং সেইভাবে কিন্তু তারা প্রচার করতেন। এখন যেহেতু শেখ হাসিনার দুঃসময় দুষ্কাল, আমি তার কথা বাদ দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে একটি নির্মম প্রচার বা অপপ্রচার সেটি নিয়ে বলছি। যেমন ওনার যে 17ই আগস্ট ওনার জনসভাতে গ্রেনেড হামলা হয়েছিল এবং বহু সংখ্যক মানুষ মারা গিয়েছিল। আওয়ামী লীগের ইতিহাসে 3-4টি যদি ট্রাজিক ঘটনা বলা হয়, তার মধ্যে অন্যতম হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, 17 আগস্ট না, 21শে আগস্টের গ্রেনেড হামলা। তো বিএনপি প্রচার করলো যে এই গ্রেনেড হামলা স্বয়ং শেখ হাসিনা চালিয়েছেন পাবলিক সিম্প্যাথি অর্জনের জন্য। তার লোকজন আগেই বোমা পেতে রেখেছিল, আর এই বোমার যে রিমোট, সেই রিমোট ছিল তার ভ্যানিটি ব্যাগে, এবং তিনি সেই ভ্যানিটি ব্যাগ থেকে সেটি চাপ দিয়ে ব্রাস্ট করেছিলেন। ফলে অনেক লোক মারা গেছে, শেখ হাসিনা মারা যায়নি, বিকজ রিমোট তার হাতে ছিল। এটা তার একটা সাজানো নাটক ছিল। এই কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির লোকজন প্রচার করত। আমি নবম পার্লামেন্টে বিএনপির যে সকল আমার বন্ধু বান্ধব ছিল, যাদেরকে আমরা জ্ঞানী গুণী মনে করি, এবং তাদের নাম আমি বলবো না, বিশ্বাস করেন তারা কিন্তু মনে প্রাণে টিল নাও টুডে এই কথাটি বিশ্বাস করে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা স্বয়ং শেখ হাসিনা করেছেন, এবং তার ভ্যানিটি ব্যাগে রিমোট ছিল। আমার একান্ত আলোচনায় সেই কথাগুলো আমি শুনেছি, এবং তারা একান্ত দৃঢ়তার সাথে বলছে, আরে দোস্ত তুমি কি জানো, শেখ হাসিনাকে তুমি চিনো? তার ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল, এবং এটা এবং শেখ হাসিনা নিজেই কাজগুলো করেছে। তো বোঝার চেষ্টা করুন যে অপপ্রচার, মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, এটি মানুষের মস্তিষ্ককে কতটা প্রভাবিত করে তার বাস্তব প্রমাণ আমরা এই 21 আগস্টের গ্রেনেড হামলা দিয়ে আমি নিজে যেটা চাক্ষুষ দেখেছি এটা।
এবারে চিন্তা করুন বসন্তের জাল পড়া। 1974 সালে বাংলাদেশে এতটা দুর্ভিক্ষ ছিল যে উত্তরবঙ্গের একজন অভাবী মহিলা তিনি তার লজ্জা নিবারণ করেছেন জাল পরে, এবং সেই বাসন্তের জাল পড়া ছবি সারা বাংলাদেশ তোলপাড় করেছিল। আপনি দেখেন তো, মানুষ তো দূরের কথা, একটা ছাগলকে যদি বিশ্বাস বলেন, ছাগলের জবান খুলে দেন যে তুমি এটা বলো তো, এই যে একটা মেয়ে তার লজ্জা নিবারণ করার জন্য সে জাল পড়তে পারে কিনা। আর কোন জাল, এখন তো 1974 কিন্তু কারেন্ট জাল তখনও তৈরি হয়নি। এখন যেভাবে কারেন্ট জাল, ঘন কারেন্ট জাল তৈরি হয়েছে মশারির মতো, তখন এরকম মশারির মতো কারেন্ট জাল তৈরি করা হয়নি। আর বলা হয়নি যে তিনি মশারি পরে, বলা হয়েছে জাল পরে। তো এই কথা কিন্তু মানুষ বিশ্বাস করেছে, এবং এখনো পর্যন্ত এই আধুনিক যুগে আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য সেই বাসন্তীর জাল পড়া ছবিকে, যাকে বলা হয়, প্রচার করা হয়। এরকম অসংখ্য ঘটনা। সেই বঙ্গবন্ধুর বাসায় স্বর্ণের মুকুট আছে, এবং দেশের মানুষ যখন না খেয়ে মরে তখন তিনি সোনার মুকুট দিয়ে তার ছেলে শেখ কামালের বিয়ে তিনি সম্পন্ন করেছেন। শেখ কামাল বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে, আর সেই ডাকাতি করে ফেরার সময়, মানে বোঝার চেষ্টা করুন যে ডাকাতি করতে যাওয়ার সময় নয়, তিনি সদল বলে বাংলাদেশ ব্যাংক ঢুকেছেন, সেখান থেকে সোনা গহনা চুরি করে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে ফেরার সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আহত হয়েছেন, তার উপর গুলি ছুঁড়েছে। এই গল্প এখন পর্যন্ত মানুষ বিশ্বাস করে। তিনি মেজর ডালিমের স্ত্রীর শ্লীলতাহানি করেছেন, অর্থাৎ মেজর ডালিমের স্ত্রী খুব সুন্দরী ছিল, তাকে তিনি ঘর থেকে তুলে নিয়ে গেছেন, তারপরে তিনি তাকে ধর্ষণ করেছেন। এই কথা বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে। স্বয়ং ডালিম সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে শেখ কামালের কোনো জড়িত নেই। শেখ কামালের পরিবার অর্থাৎ বঙ্গবন্ধু সেই মেজর ডালিমের উকিল বাবা ছিলেন, এবং এখানে মূলত যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সঙ্গে শেখ কামালের কোনো রকম সম্পৃক্ততা নেই। কিন্তু এত কিছু বলার পরে ওই যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছেন, ধর্ষণ করেছেন, তিনি খুব সুন্দরী ছিলেন, ইত্যাদি নানা কথা, এগুলো মানুষ পছন্দ করে। আর পছন্দ করে বলেই এই কথাগুলো গল্প আকারে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো যেটি বলছিলাম যে এই মুহূর্তে সেই শেখ হাসিনা এই জিনিসগুলো জানার কারণে তিনিও সেই দিল্লিতে বসে প্রতিটি মুহূর্তে এমন কিছু কথা বলছেন, এমন কিছু কাহিনী তৈরি করছেন, এমন কিছু ঘটনা তৈরি করছেন যা কিন্তু তার প্রতিপক্ষ যারা আছে তাদের সারা শরীরে রীতিমতো আগুন ধরে যাচ্ছে, সারা শরীর কিরবির কিরবির করছে, সারা শরীরে কুরকুরানি শুরু হয়ে গেছে, উত্তেজনা শুরু হয়ে গেছে। এবং যার যে রকম দরকার, যার যে ধরনের কুরকুরানি দরকার, বিএনপির জন্য এক ধরনের কুরকুরানি দরকার, জামাতের জন্য এক ধরনের ফুরফুরানি দরকার, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির জন্য এক ধরনের বুরবুরানি দরকার, মানে কিরবিরানি দরকার। এই পুরো জিনিসটাই তিনি ম্যাটিকুলাসলি দিল্লিতে বসে বলছেন। কখনো হুমকি দিচ্ছেন, কখনো ধামকি দিচ্ছেন, কখনো বিনয়ী হচ্ছেন, কখনো শক্তিমত্তা প্রদর্শন করছেন, কখনো প্রতিশোধ নেওয়ার কথা বলছেন, কখনো ক্ষমা করার কথা বলছেন। আর একটার পর একটা বিদেশি যে গণমাধ্যম, সারা দুনিয়ার সে মশহুর গণমাধ্যম, সেই গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো তিনি দিয়ে চলেছেন, এই সাক্ষাৎকারের ফলে সরকারের যে সকল কর্তা ব্যক্তি নিজেদেরকে শিক্ষিত ভাবতেন, সজ্জন ভাবতেন, বিশ্ব মিডিয়ার তারা অধিকর্তা ভাবতেন, এবং তারা ভাবতেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কোনো ব্যক্তি নেই যার কথা বিশ্ব গণমাধ্যমে আসতে পারে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে পৃথিবীর তাবৎ নাম করা সেই টাইম ম্যাগাজিন, দ্য ইকোনমিক্সট, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, তারপরে শেষে নিউজ উইক, এরপরে ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, দ্য ডন, এরপরে সিনহুয়া, এএফপি, রয়টার, এই নামগুলো এরকম শত শত নাম আছে। তো এই সকল সংবাদ মাধ্যম, গণমাধ্যম, পত্রপত্রিকায় বাংলাদেশের যদি কোনো মানুষের সাক্ষাৎকার ছাপা হয়ে থাকে বা কোনো মানুষের যোগ্যতা থাকে, সেই মানুষটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর রাজনীতিবিদরা তো প্রশ্নই আসে না, এরা ইংরেজি জানে না, এদের পিআর ভালো না, এদেরকে মানুষ, বাংলাদেশে যারা রাজনীতিবিদ রয়েছেন
এদেরকে বিশ্ব গণমাধ্যম এদের সাক্ষাৎকার নেওয়াটাকে বেজ্জতি মনে করে, এদের সাথে কথা বলাটাই অবমাননাকর মনে করে। তো এরকম একটা ন্যারেটিভ যখন সেই চলছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই যখন মাথায় করে নাচছিল সে দীর্ঘদিন ধরে, মূলত তার এই আন্তর্জাতিকতার কারণে তাকে সবাই বিশ্ব খেলোয়াড় বলছে, তাকে সবাই বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি, সবচেয়ে পরিচিত ব্যক্তি, তার যে নেম এবং ফেম আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে বেশি, এই যে ন্যারেটিভগুলো মূলত আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক অঙ্গনে তার যে বিচরণ, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছিল। এখন এটি শেখ হাসিনা এমনভাবে কুঠার আঘাত করেছেন যে গত 14 মাসে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ছাপা হয়েছে হাতে গোনা কয়েকটি পত্রপত্রিকায়, এবং সেটি যথেষ্ট বিতর্কের তৈরি করেছে, এটি একটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যায়নি। তো সেখানে শেখ হাসিনার সাক্ষাৎকার অলমোস্ট এভরিডে, এই গত 15 দিন ধরে বা 1 মাস ধরে অলমোস্ট এভরিডে তার মন্ত্রীদের, সাবেক মন্ত্রীদের, তার সন্তানের সাক্ষাৎকার যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হচ্ছে, যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে, যেভাবে বাংলাদেশের রাজনীতি, ক্ষমতার পট পরিবর্তন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড এবং শেখ হাসিনার কর্মকাণ্ড আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে আসছে, আমরা নিকট অতীতে গত কোনোদিন কখনো এরকম বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশের রাজনীতি, পলিটিক্স নিয়ে পৃথিবীর কোনো গণমাধ্যমকে এইভাবে সামনের সারিতে এগিয়ে এসে স্ব-উদ্যোগী প্রচার চালাতে দেখিনি। এখন এই কাজটি শেখ হাসিনা কেন করছেন, কিভাবে করছেন, কার দ্বারা করছেন, কার মাধ্যমে করছেন, সেটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে তিনি এই কাজটি করে চলেছেন অত্যন্ত সফলভাবে, আর এই কর্মকাণ্ডের ফলে তার যারা প্রতিপক্ষ তারা রীতিমতো লেতাইয়া গেছে, আঞ্চলিক ভাষায় বললাম রীতিমতো শুয়ে পড়েছে। আপনি যাকে বলা হয় একটি মৃত ঘাস, সে একেবারে বিকালবেলা দেখবে যে সে মরে যাবে, তবে রাতের কুয়াশা পড়ার পর সে একটু হালকা জেগে উঠলো, আবার সকালবেলা যখন সূর্যের আলো আসলো সে যেভাবে আবার মাটির সঙ্গে মিশে যায়, এটাকে আমরা আঞ্চলিক ভাষা বলি লেতাইয়া গেছে, লেতাইয়া গেছে, গয়াকারে গ্যা ছয়কারে সে। তো এটা হলো নুয়ে পড়েছে। তদ্রূপ এই যে শেখ হাসিনা যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড দেখে আন্তর্জাতিক গণমাধ্যমে তার কর্মকাণ্ড দেখে তার যারা প্রতিপক্ষ তারা রীতিমতো লেতাইয়া গেছে। এখন সেই লেতাইয়া যে গেছে, সেখান থেকে তারা আবার কখন উঠে দাঁড়ায়, কখন নতুন ইতিহাস তৈরি করে এবং তাদের কর্মকাণ্ড দ্বারা আবার বুমেরাং মানে শেখ হাসিনাকে লেতাইয়া দিতে পারে, সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সনের নভেম্বর মাসের 13 তারিখে যেদিন বাংলাদেশে লকডাউন ডাকা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, সেদিন বঙ্গবন্ধুর বাসভবন 32 নম্বর, সেখানে এক ঐতিহাসিক ঘটনা ঘটল। ঐতিহাসিক ঘটনা বললাম এই কারণে যে এরকম একটা ঘটনা সেদিন সেখানে ঘটতে পারে এরকম চিন্তাই মানুষের মধ্যে আসেনি। আগে ঘটনা সম্পর্কে বলে নিই। সেটি হলো যে 32 নম্বরে সেদিন বিক্ষুব্ধ জনতা সেখানে টহলরত ছিলেন। এর কারণ হলো যে সারা বাংলাদেশে শেখ হাসিনার বিচার নিয়ে, আদালতের রায় নিয়ে যে লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছিল, সেই লকডাউন কর্মসূচিতে সরকার খুব ভড়কে যায়। এর কারণ হলো বিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরকার তাকে মানে এই লকডাউনকে প্রতিহত করার জন্য এক ধরনের উত্তেজনা তারা দেখাতে থাকে। সরকারি বাহিনী এবং সরকারের মদতপুষ্ট বিভিন্ন রাজনৈতিক শক্তিসমূহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাতে থাকে এবং নতুন করে একটা যাকে বলা হয় বিপ্লবের যে
ঘ্রাণ, বিপ্লবের যে গন্ধ, বিপ্লবের যে আবেগ, বিপ্লবের যে আবেশ, এটি 14 মাস পরে সারা বাংলাদেশে আবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সরকার এবং সরকার সমর্থক যে সকল গোষ্ঠী রয়েছেন তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা অতীতে যে কোনো সময় সে শক্তিশালী, আর আওয়ামী লীগ এই বাংলায় অতীতের মতোই নিন্দিত এবং ঘৃণিত। কাজেই আওয়ামী লীগ এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, সেটা লকডাউন হোক, বুক ডাউন হোক কিংবা সুপ ডাউন হোক, কোনো ডাউন ঠাউন এই বাংলাদেশে করতে পারবে না। যদি সেটা চেষ্টা করা হয় তবে কি হবে, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে, ঠিক সেইভাবে যেভাবে আওয়ামী লীগ তাদের শাসনামলে জামাতের সঙ্গে দিয়েছে, বিএনপির সঙ্গে দিয়েছে কিংবা তাদের অপছন্দের লোকদের সঙ্গে দিয়েছে, ঠিক সেইভাবে তো বটেই, তার সঙ্গে আরো যদি কিছু যুক্ত করা যায় তাহলে সেটা যুক্ত করে সরকার সেই কাজ করবে। ফলে 13 তারিখের 3-4 দিন আগ থেকে, অর্থাৎ নভেম্বর মাসের 13 তারিখের 3-4 দিন আগের থেকেই সারা বাংলাদেশে রীতিমতো হই হুল্লোড়, ধরো মারো খাও পালাও ছুটো ইত্যাদি চলতে থাকলো। হোটেলে হোটেলে তল্লাশি, কে এখানে আছে, কে এই হোটেলে খাচ্ছে, কে রাস্তায় ঘুরছে, কোন গাড়িতে কি আছে, মোটরসাইকেলে কি আছে, ব্যাপক তল্লাশি শুরু করে এমন একটা তাণ্ডব শুরু হয়ে গেল, মানুষজন বুঝলো যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি লকডাউন হতে যাচ্ছে। তো আওয়ামী লীগের লোকজন কি কি করেছেন আমি বলতে পারবো না, তবে সরকারি লোকদের যে তৎপরতা, সেই তৎপরতার কারণে লকডাউন যে শব্দটি এটি ব্যাপক আলোচিত হয়, সমালোচিত হয়, এবং আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেক আলোচনা করার সুযোগ পায়, এবং কৌতূহলী জনগণ তারা দরজা বন্ধ করে জানালা খোলা রেখে তারা সেই রাস্তায় ঘাটে দৃষ্টি রেখে কি হলো লকডাউনে বা কি হচ্ছে লকডাউনে এটা দেখার জন্য অনেকে রীতিমতো দূরবীন সংগ্রহ করা শুরু করে দিল। তো যাই হোক, আসলে সেদিন রাজপথে কি হয়েছে বা না হয়েছে সেটা আমরা অত বেশি দেখার আমাদের আগ্রহ ছিল না আমার ব্যক্তিগতভাবে। এ কারণে আমার কাছে মনে হয়েছিল যা হবার তাই হবে, কিন্তু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে। যখন খুব উত্তেজনা হয়, যখন কোনো অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি বিরাজ করে, তখন কিছু মানুষের মধ্যে কৌতূহলটা খুব ব্যাপক আকার ধারণ করে, এবং কিছু মানুষ রাতারাতি হিরো হওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করে। তো এটা সবসময় সব যুগেই ছিল। আমরা জানি যে আওয়ামী লীগ জমানাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে দিবসটি, শহীদ দিবসটি 15ই আগস্ট, তো এই দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য শিয়া সম্প্রদায়ভুক্ত কিছু বঙ্গবন্ধু প্রেমিক তারা প্রেস ক্লাবের সামনে এসে হাই হোসেন সেই অনুকরণে হাই বঙ্গবন্ধু, ইয়া বঙ্গবন্ধু, তারপরে হাই মুজিব এই সমস্ত কথা বললে তারা সেই নিজেদের শরীরে তারা চাবুক মারত। তো এটা প্রথম বছর খুব জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল, সারা দেশের মানুষ এটা নিয়ে খুব ঠাট্টা মশকরা করার কারণে দ্বিতীয় বছরে সেটা আর ওইভাবে হয়নি। তো যাই হোক, এখন এইবার সেই 13 নভেম্বর তারিখে একজন মধ্যবয়স্ক মহিলা এবং যাকে বলা হিজাব এবং বোরকা পরিহিতা মহিলা, ইসলামী তাহাজিব তমুদ্দিন অনুযায়ী আমরা সাধারণত এদেরকে ধর্মপ্রাণা মুসলিমা বলি। তো তিনি সেই 32 নম্বরে গেছেন, এবং সেখানে এই যে একটা অস্বস্তিকর পরিবেশ, যেখানে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ধরার জন্য, নিষিদ্ধ ছাত্রলীগের সৈনিকদেরকে ধরার জন্য নিষিদ্ধ কর্মকাণ্ড স্থগিত করা, রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য যে সকল যাকে বলা হয় বিপ্লবী সেখানে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে গিয়ে এই ভদ্র মহিলা তিনি রীতিমতো সেই ইয়া বঙ্গবন্ধু, হাই বঙ্গবন্ধু, ঠিক সেইভাবে আহাজারি করার চেষ্টা করলেন। আর এই দৃশ্য যখন দেখলেন, যারা ওখানে দাঁড়িয়েছিলেন,
তাদের মধ্যে অনেক তরুণ ছিলেন, তরুণী ছিলেন। তারা আধুনিকা, মানে সুপার আধুনিকা ছিলেন। জিন্স পরা, তার উপরে টপস পরা, টপসের মধ্যে আবার হিজাবও পরা আছে। তাহলে আপনি বুঝতে পারেন যে এর আগে যে টিনের চালে কাওয়া ফজলু আমার ধ্যাস বলা যে মেয়েটি ছিল, ঠিক তাদের সঙ্গে মিল আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এখন এই অদ্ভুত বাংলাদেশে কথাবার্তা, পোশাক পরিচ্ছদে এমন অবস্থা হয়ে গেছে, কে যে মুসলিম, কে যে মুসলিমা, কে যে আধুনিকা, আর কে যে পরহেজগার, কিংবা কে যে নামাজ কালাম পড়ে আর কে যে গাঁজা খায়, এই জিনিসগুলো এখন বোঝা যাচ্ছে না, কাউকে দেখে বোঝা যাচ্ছে না। কে শিবির করে, কে জামাত করে, কে এনসিপি করে, কে ছাত্র লীগ করে, ছাত্র দল করে, কে কোন মুখোশ পরে আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। অবস্থা ভেদে একটার পর একটা স্যাবোটাজের মতো ঘটনা ঘটে গেছে। তো এনিওয়ে, এই যে ভদ্রমহিলা, স্বাভাবিকভাবে এখানে তার আসার কথা নয়, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি বা তার কি অবস্থা সেটা আমরা কিছু জানি না, কিন্তু এই সময়টিতে এসে তিনি প্রচন্ড সাহস দেখালেন এবং তাকে মারধর করার জন্য কয়েকজন তেড়ে গেলেন, মহিলা এবং এক যুবতী বা তরুণী। আমরা টেলিভিশন দেখেছি, তাকে বেদম প্রহার করা হলো। অর্থাৎ সেই তরুণী এই ভদ্র মহিলাকে প্রচন্ডভাবে মারধর করলেন, অপদস্থ করলেন, এবং সামাজিক মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে চারিদিকে নিন্দার ঝড় উঠে গেছে। তারপর পুলিশ সেই মহিলাকে ধরলেন, ধরার পর তাকে জেলে প্রেরণ করলেন এবং তার বিরুদ্ধে মামলা নিঃসন্দেহ হয়েছে কোনো একটা কিছু, আমি এত কিছু জানি না। তবে ঘটনাটা অনেকটা সেই যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কিংবা লতিফ সিদ্দিকীদের যে গ্রেপ্তার বা আবু আলম শহীদ খানদের যে গ্রেপ্তার, ঠিক ওই রকম। আপনারা সবাই জানেন যে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান করতে গিয়েছিল এবং সেই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, সংবিধান নিয়ে আলোচনা চলছিল বা আলোচনার আয়োজন করা হচ্ছিল। তো সেখানে যারা আলোচক ছিলেন তাদের মধ্যে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আইনের প্রফেসর হাফিজুর রহমান কার্জন, আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সচিব আবু আলম শহীদ খান, তারপর আরো অনেকে সেখানে গিয়েছিলেন এবং অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না। তো সেখানে মক্কারীরা উপস্থিত হলেন, ইচ্ছা মতো এদেরকে গালাগাল করলেন, অনেকের গায়ে হাত দিলেন, ধাক্কাধাক্কি করলেন, উল্লাস নৃত্য করলেন। পুলিশ এলো, পুলিশ আসার পরে এই মক্কারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে ডিবি অফিসে নেওয়া হলো এবং পরবর্তীতে পুলিশ মামলা করে এদেরকে ফাঁসিয়ে দিয়ে সন্ত্রাস দমন আইনে তাদের সবাইকে জেলখানাতে পাঠালো। ২ জন বা ৩ জন বোধহয় মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন, আর বাকিরা এখনো কোর্ট কাছারিতে আছে। ঠিক এরকম কোনো মামলা মোকদ্দমা এই মহিলার বিরুদ্ধে হয়েছে কিনা আমি জানি না, নিঃসন্দেহে কিন্তু যেটা পেপারে দেখলাম যে তিনি এখন কারাগারে আছেন। আর অন্যদিকে একজন যুবক, ১২ বা ১৩ বছরের যুবক, তাকেও সেখানে দেখা গেল এবং সেই যুবক রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন। তিনি বঙ্গবন্ধুর প্রেমিক, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আর সেই ভালোবাসার অর্ঘ্য জানানোর জন্য তিনি সেই ৩২ নম্বরে গিয়েছিলেন। তার কাছে, অর্থাৎ তার ব্যাগের মধ্যে বঙ্গবন্ধু সংক্রান্ত কয়েকটি বই ছিল এবং তার স্মৃতিকে জাগরুক করার জন্য আবেগের বশবর্তী হয়ে বঙ্গবন্ধু ভবন ৩২ নম্বর যে ভেঙে গেছে, সেই ভবনের একটি খণ্ডিত টুকরা ইট তার কাছে পাওয়া গিয়েছে। এই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আবার এই ছেলের মায়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সেই ছেলেটিও সারা বাংলাদেশে মানে মোস্ট ব্র্যান্ডেড সেলিব্রিটি। বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই ছেলেটিকে মাথায় করে নাচছে। তাদের বক্তব্য হলো যে কারো যদি সুপুত্র হয়, সুসন্তান হয়, তাহলে এইরকমই হওয়া উচিত। এত অল্প বয়সে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে গত ১৫ বছর ধরে তেল ঝুল খেয়ে তারা পিঠ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে, সেখানে নতুন প্রজন্মের এক কিশোর, এটা তরুণও বলা যাবে না, কিশোর, ১২-১৩ বছরের কিশোর, সে বঙ্গবন্ধুর প্রেমে উদ্বুদ্ধ হয়ে রীতিমতো অগ্নিতে ঝাঁপ দেওয়ার সাহস নিয়ে তিনি ৩২ নম্বরে গিয়ে যে কাণ্ড করলেন, হায় হায়, এর বীরত্ব তো জুলিয়াস সিজার কিংবা নেপোলিয়ান বোনাপার্টের বীরত্বকে হারিয়ে যায়। বঙ্গবন্ধুর প্রেমিক যদি হতে হয় আসলে এই যুবক নয়, এই কিশোরের মতো এইভাবেই আসলে তাদের হওয়া উচিত। এইভাবে পুরো মানে যাকে বলা হয় মিডিয়া জগৎ, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন এই যুবক
কে কেন্দ্র করে যে ট্রেন্ডিং চলছে, তাতে করে আগামীতে এরকম শত শত যুবক, শত শত কিশোর, শত শত বালক যদি সেই 32 নম্বরের সামনে গিয়ে আত্মাহুতি দেয়, এটা আমি অবাক হব না। আপনারা জানেন যে ক্ষুদিরামের বয়সে কিন্তু এরকম ছিল, এবং তিনি হঠাৎ করে যে কাজটি করে বসলেন সেই কিশোর বয়সের তার যে কৌতূহলের কারণে, সেই কৌতূহলে উদ্বুদ্ধ হয়ে আজও পর্যন্ত সমস্ত কিশোর কিশোরীর যে স্বপ্ন, সেই স্বপ্ন থাকে একজন ক্ষুদিরাম হওয়ার জন্যে। তো এই যে কিশোর বয়স মানুষ ঝুঁকি নেয়, প্রচন্ড কৌতূহল থাকে, জীবন সম্পর্কে এত হিসাবপত্র তারা করে না। তো সেই ক্ষেত্রে এই যে সেই তরুণের মধ্যে যে উন্মাদনা আমাদের কিশোর সমাজ দেখলো, আর সেই তরুণকে এখন যেভাবে সেলিব্রিটি বানিয়ে ফেলা হয়েছে, তাতে করে এই সরকার যদি মাশাআল্লাহ আরো কিছুদিন ক্ষমতায় থাকে, আর এই ছেলেকে নিয়ে, কিশোরকে নিয়ে যে প্রচার করা হচ্ছে, সেই প্রচার যদি চলতে থাকে, আগামী দিনে এই সরকারের ভাগ্যে যে কি দুর্ভোগ এবং দুর্দশা আছে তা তারা কল্পনাও করতে পারছে না। এখন প্রশ্ন হলো যে এই ঘটনাগুলো কেন ঘটেছে, আর এই ঘটনাগুলো আগামীতে বন্ধ করা সম্ভব কিনা। আমি দুটো বিষয় নিয়ে কথা বলে আজকে এই ভিডিওটি শেষ করব। প্রথমত হলো যে শেখ হাসিনা তার শাসন আমলে গত 15টি বছরে যে কাজটি করেছে, সেটা হলো বঙ্গবন্ধু, শেখ পরিবার এবং মুক্তিযুদ্ধ, এই তিনটি শব্দকে এদেশের একেবারে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মানে যেখানে বই আছে, যেখানে পুস্তক আছে, যেখানে পরীক্ষা আছে, সেখানে এতটা সুনিপুণভাবে, সুকৌশলভাবে যাকে বলা হয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের দেশে সে 2009 সনে যারা স্কুলে ভর্তি হয়েছে আর 2024 সনে যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, একেবারে খুব বেশি শিবির বা অন্য কোনো সংগঠনের মগজ ধুলায় না হলে প্রায় সবাই, এমনকি জামাত শিবিরের ছেলে মেয়ে, বিএনপির ছেলে মেয়ে আর আওয়ামী লীগের ছেলে মেয়ে তো আছেই, তারা সবাই শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা আবেগ ধারণ করে, এবং সেই আবেগটা এত বেশি, এত প্রবল, যেটা সত্যিকার অর্থে এই যে 13 বছর বয়সী যে ছেলেটির প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম, এই ছেলেটি যে আচরণ করেছে, সেই আচরণ তার একটি বিচ্ছিন্ন উদাহরণ মাত্র। বাস্তবে ছেলে মেয়েদের মধ্যে, অর্থাৎ এই 12-13 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে যে বিষয়গুলো বললাম, অর্থাৎ শেখ হাসিনার সম্পর্কে, বঙ্গবন্ধুর সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কি আবেগ কাজ করে, তার একটা উদাহরণ দেই। আমি যাকে বলা হয় 2018 সালে বিএনপিতে যোগদান করলাম। তো বিএনপিতে যোগদান করে ইলেকশন করতে গেলাম, এবং তখন আমি আমার মামা শ্বশুরের বাড়িতে দিন 15 ছিলাম। তো আমার মামা শ্বশুর একেবারে প্রচন্ড আওয়ামী লীগ বিরোধী। তিনি 4 বার বিএনপির মনোনয়নে নির্বাচন করেছেন, পটুয়াখালী, গলাচিপা এবং দশপিন অঞ্চল থেকে। ওই জেলার সবচেয়ে ধনী ব্যক্তি এবং যাকে বলা হয় পাওয়ারফুল, ধনী ব্যক্তি এবং একই সঙ্গে পাওয়ারফুল এবং খুব কট্টরপন্থী বিএনপি ছিলেন, এবং বিএনপি করতে করতে তিনি মারা গেছেন। তার মৃত্যুটাও বিএনপি করতে করতে হয়েছে। অর্থাৎ বিএনপির একটা জনসভা ছিল সেই বরিশালে, এবং তিনি সেই বৃদ্ধ বয়সে নিজে মোটরসাইকেল চালিয়ে তিনি সেই সমাবেশে যাচ্ছিলেন, এবং আওয়ামী লীগের লোকজন মাঝপথে তার উপর হামলা চালায়, এবং সেই হামলায় তিনি আহত হয়ে হাসপাতালে যখন মারা যান, তখন তার বয়স প্রায় 73-74 বছর। এইরকম একটা কট্টর পরিবার। আমার সেই পরিবারে যারা আছেন, শ্যালক, শ্যালিকা, সবাই এরকম কট্টর আওয়ামী বিদ্বেষী এবং বিএনপির জন্য অন্তঃপ্রাণ। তো আমার সেই যে বড় শ্যালক, মানে আমার শ্বশুরের বড় ছেলে, তার নাম হলো শিপলু খান, এখন সেই মনোনয়ন চাচ্ছেন গলাচিপা দশমিনা থেকে বিএনপির। তার ছোট মেয়ে, তো তার ছোট মেয়ে তখন 7 বা 6 পড়ে। তো ওর সঙ্গে আমার একটা দারুণ ভাব হয়ে গেল। সারাক্ষণ এসে ফুপা ফুপা আমার সঙ্গে আলাপ আলোচনা করে, কথাবার্তা বলে। তো আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম, মা তুমি ভবিষ্যতে কি হতে চাও? তো তিনি বললেন আমি শেখ হাসিনা হতে চাই। সে মেয়েটা বললো আমি শেখ হাসিনা হতে চাই। তা আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে কেন?
তো বলে যে আসলে আমি এই কারণে, আমি মুখস্থ বলে গেল শেখ হাসিনার সম্পর্কে। অর্থাৎ তখন আমি জানলাম তুমি এগুলো জানলে কি করে? ওই আমরা তো এগুলো বই থেকে পড়েছি, এবং বই থেকে পড়ার পরে আমরা জেনেছি, এবং আসলে একটা নারীর বা মেয়ের যদি জীবনে বড় হতে হয়, সফল হতে হয়, তাকে শেখ হাসিনা হতে হবে। তো আমি তাকে বঙ্গবন্ধু সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার সেই ক্লাস 7-এ পড়ে একটা মেয়ে, তার যে অভিব্যক্তি বঙ্গবন্ধুর সম্পর্কে, আমি মানে এতটা আশ্চর্য হয়ে গেলাম যে আওয়ামী লীগের যারা লোকজন তারা কি করছে, তারা এই বিএনপির ঘরের মধ্যে কিভাবে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দিয়েছে, এটা 2018 সালে আমি যেভাবে দেখেছিলাম, ওটি এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা বেশিরভাগ লোক এই জিনিসটা আন্দাজই করতে পারেনি, এই ঘটনাটা কিভাবে ঘটে গেছে এবং কতটা সর্বনাশ হয়েছে আওয়ামী বিরোধীদের। তো এইভাবে যে এই যে যত বেশি তাপ হবে, চাপ হবে, প্রয়োগ হবে, আওয়ামী বিরোধী যে ন্যারেটিভ গুলো তৈরি হবে, ততই বেশি এই যে কোমলমতি যারা স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে আছেন, তারা তাদের সঙ্গে আবার যে জেনারেশনটি তৈরি হয়েছে 2009 থেকে একেবারে 2025 সন অবধি, তারা যে যেখানে থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, তারা যদি দৌড়ে টুঙ্গিপাড়া চলে যায়, তারা যদি দৌড়ে সেই 32 নম্বরে চলে যায় এবং সেখানে গিয়া হাই মুজিব বলে চিৎকার করে এবং বঙ্গবন্ধুর সেই বাড়ির ইট পাথর নিয়ে তারা আহাজারি করে, তাহলে আর সবাই আশ্চর্য হলো, আমি কিন্তু আশ্চর্য হব না। কাজে যে বীজ আওয়ামী লীগ বপন করেছে, সেই বীজকে যদি আপনি যাকে বলে অকার্যকর করতে চান এবং তার থেকে উৎপাদিত যে বৃক্ষ, যে ফল, যে মূল, যে লতাগুল্ম, এগুলোর কার্যকারিতা আপনি বিনাশ করতে চান, তাহলে এই দমন পীড়ন দিয়ে এগুলো হবে না। এখানে বহু বছর তারা যে পরিশ্রমটি করেছেন 15 বছর ধরে, আপনাকেও অ্যাটলিস্ট 15 বছর এইভাবে পরিশ্রম করে নতুন একটি ন্যারেটিভ তৈরি করতে হবে, যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধের চেয়ে সুন্দর, শেখ হাসিনার চেয়ে সাবলীল, আর বঙ্গবন্ধুর চেয়েও শক্তিশালী। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।